রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাব, অবৈধভাবে আনা কিডনি ও হৃদরোগের ওষুধের মান নিয়ে প্রশ্ন, অভিযানে অনিয়ম ধরা পড়লেও নেওয়া যায়নি ব্যবস্থা। দেশে আবারও বাড়ল করোনায় মৃত্যু। ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা 90% বেশি কার্যকর, চূড়ান্ত ট্রায়ালে সাফল্য। এবং মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বাইডেনকে অভিনন্দন জানাবে না রাশিয়া, সাফ জানালেন পুতিন। ট্রাম্প মেলানিয়া বিচ্ছেদের গুঞ্জন। মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাব। রাজধানীর কলেজ গেট এলাকায় ওষুধ প্রশাসনের অভিযানে হৃদরোগ বা কিডনিজনিত সমস্যার মতো সংবেদনশীল রোগের ওষুধেও দেখাতে পারেনি বৈধ কাগজ, মিলেছে মেয়াদহীন ওষুধও। মোবাইল কোর্ট না থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক। পোস্টাল হৃদরোগের গুরুত্বপূর্ণ ইনজেকশন, এছাড়া কিডনি কিংবা লিভারের মতো জটিল রোগের দামি দামি ওষুধ বিক্রি হচ্ছে দেদারসে। অথচ বিদেশি এসব ওষুধ ফার্মেসিতে আসছে অবৈধ উপায়ে। এমন ওষুধ যাচাইয়ের সুযোগ না থাকায় মান কিংবা দাম উভয় থেকে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। এগুলো বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বাংলাদেশে ঢুকে, লাকেশ পার্টির মাধ্যমে। আমরা রাখবো না স্যার। এটাও যে আসলে যে মানে অরিজিনাল, এটা তো আমাদের যেহেতু আমাদের পারমিশন নাই, আমরা এটা বলার কোনো সুযোগ নাই যে এটা অরিজিনাল কিনা। সোমবার ওষুধ প্রশাসনের অভিযানে এর বাইরেও মিলেছে অনুমোদনহীন চর্ম, যৌন ও রক্তচাপের ওষুধ। এসব ওষুধের বিএসটি এর অনুমোদন থাকলেও ঔষধ প্রশাসনের নিয়ম মেনে তা আনা হয়নি বলছে ডিজিডিএ। পাশাপাশি বেশ কিছু দোকানেই মিলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। কর্মচারী চালায়, ওরা ভুল করবে, মানে বক্সে না ফেলে রাখে দিয়েছিল। প্রথম দিকে আমরা রাখি নাই, কিন্তু যখন অন্যগুলো দেওয়া হয়েছে তখন তারা ডক্টর এটা রিটার্ন করিয়েছে যে না, এগুলো চলবে না, আপনারা যেটা লিখছি এটাই নিয়ে আসেন। নিয়মিত অভিযান, তাই মোবাইল কোর্ট ছিল না, হয়নি জেল জরিমানা। ঔষধ প্রশাসনের মহাপরিচালক জানিয়েছেন জব্দ পণ্যের সিজার লিস্ট ধরে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের ফাইন্ডিং যেটা আমরা সব শেষ করে নিয়ে যাচ্ছি, ফাইন্যান্সের ভিত্তি করে আমরা আমাদের ডাক কোর্টে মামলা করতে পারি, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারি, অথবা আমরা এই ফার্মেসিটা বন্ধ করে দিতে পারি। নো মাস্ক নো সার্ভিস ব্যবস্থা চালু করতেও দোকানীদের নির্দেশনা দেয় ঔষধ প্রশাসন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। র্যাবের ভয়ে মাদক বিক্রির নগদ 1,17,00,000 টাকা জামালা দিয়ে ফেলার চেষ্টা রোহিঙ্গা দম্পতির, হয়নি শেষ রক্ষা। চট্টগ্রামে 5,000 ইয়াবা সহ আটক। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া কাউকে অভিনন্দন জানাবে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। যদিও যে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত আছেন বলেও জানানো হয়। এদিকে এখনও পরাজয় স্বীকারের কোনো লক্ষণ নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে নবনির্বাচিত জো বাইডেন সরকার গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রশংসা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন জো বাইডেন। তবে এই তালিকায় এখনো পর্যন্ত যোগ হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এ বিষয়ে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাউকে স্বীকৃতি দেবে না রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই একসঙ্গে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত বলেও জানান তিনি। আমার মনে হয় চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমি মনে করিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের যে কোনো নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে আগ্রহী। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার টেবিলে বসতেও প্রস্তুত রুশ প্রেসিডেন্ট। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৭৭ বছর বয়সী বাইডেন। সোমবার করোনা মোকাবিলায় ১২ সদস্যের টাস্কফোর্সও ঘোষণা করেছেন তিনি। এছাড়াও অর্থনীতি, জলবায়ু সহ নানা ইস্যুতে তার সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও দলটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর নীরবতা ভেঙে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের ভোটে। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও আবারও প্রশ্ন তোলেন ট্রাম্প। তবে নির্বাচনে হারার পর টানা দ্বিতীয় দিনের মতো রোববারও গলফ খেলে সময় কাটাতে দেখা গেছে তাকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের যৌথ করোনার টিকা 90% বেশি কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।
ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের ফলাফল এমনটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে তারা। বিশ্বের 6টি দেশের প্রায় 43,500 মানুষের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের পর 90% বেশি মানুষের শরীরে এটি কার্যকর প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছে ফাইজার ও বায়োনটেক। ভ্যাকসিনটি বাজারে আনতে আগামী মাসের মধ্যেই জরুরি অনুমোদনের আবেদন করা হবে বলেও জানানো হয়। অবশেষে এলো কাঙ্ক্ষিত সুখবর। জার্মানির জৈব বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান বায়োনটেক ও মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের গবেষণার ফল কোভিড-19-এর কার্যকরী প্রতিষেধক BNT162b2 পেল মার্কেল সরকারের অনুমোদন। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শুরু থেকেই দেশটির 16টি অঙ্গরাজ্যে সেনা তত্ত্বাবধানে এবং কমপক্ষে 60টি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে জার্মানদের টিকা প্রদান কার্যক্রম শুরু করবে মার্কেল প্রশাসন। কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এরই মধ্যে 40,000-এরও বেশি স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শেষে 90%-এরও বেশি সাফল্যের দাবি করেছে প্রতিষ্ঠানটি। এদিকে টিকা প্রদান কার্যক্রম খুব শিগগিরই শুরু হলেও সবার আগে দেয়া হবে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সহ ঝুঁকিতে থাকা প্রবীণ, অসুস্থ ও স্কুলের শিক্ষকদের। অন্যদিকে সাধারণ নাগরিকদের কাছে ভ্যাকসিনটি পৌঁছাতে যেহেতু আরও সময় লাগবে, তাই আপাতত ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু করোনার টিকা আসতে সময় লাগছে, তাই এই মুহূর্তে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচার জন্য আমাদের উচিত ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া এবং যে কোনো ওষুধের দোকানে বা ডাক্তারখানায় এই টিকাটা পাওয়া যায় এবং দামও খুব কম। এরই মধ্যে জার্মানির জাতীয় বিজ্ঞান গবেষণা একাডেমি ও ইমিউনাইজেশন স্ট্যান্ডিং কমিটি স্বাস্থ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে দেশজুড়ে প্রতিষেধকের ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সময় সংবাদ, জার্মানি। দেশে আবারও বাড়ল করোনার মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। নতুন শনাক্ত হয়েছেন 1,683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,042 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,56,644 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,683 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,21,921 জন। 24 ঘন্টায় মারা গেছেন 25 জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন 6,092 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,623 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,39,768 জন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতায় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদে বঙ্গবন্ধু রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি দেশকে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়ে গেছেন জাতির পিতা। মুজিব বর্ষ উপলক্ষে বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। বক্তব্য রাখার জন্য অধিবেশন শুরুর আগেই সংসদ কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত। অধিবেশনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ প্রচারিত হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন জাতির জনকের কন্যা সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি। 147 কার্যপ্রণালী বিধি অনুসারে অধিবেশনে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের উপর আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি দেশকে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়ে গেছেন। না, রাজনীতি শুধু রাজনীতির স্বার্থে না, তিনি সমাজের সর্বস্তরের মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলে গেছেন। 2020 সালের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। এর আগে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বক্তব্য দেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণু হওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য।
জনগণের ঐক্য, সেই ঐক্যই গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা, অসহিষ্ণুতা এবং সহিংসতার বিরুদ্ধে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৭৫-এর ঘটনার নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেন ক্ষমতাসীন দলের বর্ষীয়ান নেতারা। আজকের এই সংসদ থেকে আমি আজকে আবেদন জানাবো, এই মুজিব বর্ষের এই আলোচনা সভায় আমরা ৭৫-এর এই ঘটনার পেছনের কুশীলবদের আমরা বের করার জন্য, শনাক্ত করার জন্য আমরা অবশ্যই একটা তদন্ত কমিশন হবে। শেখ হাসিনার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ দেশ গঠনের আহ্বান জানান তারা। ৭৫-এ প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জমি নিবন্ধনের সর্বোচ্চ ৮ দিনের মধ্যে এখন নামজারি হবে। জমি নিবন্ধন ও নামজারির কাজটি সমন্বয় সাধনের এই প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ক্রেতাদের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। এটি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করলেও ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের আশঙ্কা, সঠিক তদারকি না হলে জালিয়াত ও ভুয়া দলিল ব্যবহারকারীরা সুযোগ নিতে পারেন। এহসান জুয়েলের রিপোর্ট। বর্তমানে ভূমি নিবন্ধনের কাজটি হয় আইন মন্ত্রণালয়ের অধীন সাব রেজিস্ট্রার অফিসে, কিন্তু এজন্য নামজারির কাজটি করতে হয় ভূমি মন্ত্রণালয়ের অধীন সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে। দুই মন্ত্রণালয়ের অধীনে কাজ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাকে। মন্ত্রিসভায় প্রস্তাবিত সিদ্ধান্তে জানানো হয়, এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে দুই মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ হবে। জমি বিক্রির দলিল তৈরির সময় ভূমি অফিস থেকে তথ্য জেনে নেবে সাব রেজিস্ট্রার অফিস। দলিলের পর সেটি আবার এসিল্যান্ডকে জানিয়ে দেওয়া হবে। এরপর সর্বোচ্চ ৮ দিনের মধ্যে হবে নামজারি। সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই এসিল্যান্ডের অফিস থেকে ওটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবে। এসিল্যান্ড ৮ দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আরওআর করে পর্চা টর্চা সব করে দেবে, জমার মামলা কমে যাবে। তবে সঠিক তদারকি না হলে এত দ্রুত নামজারির সুযোগে ভুয়া মালিকরা জমির আইনগত সুবিধা পেয়ে যাবেন। এতে প্রকৃত মালিককে ভোগান্তিতে পড়তে হবে। ভোগান্তি দূর করার জন্য সরকারের একটা সদিচ্ছা কাজ করছে। অসৎ উপায়ে বিক্রি হওয়া এবং সাথে সাথে রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে যদি আবার নামজারি হয়ে যায়, তাহলে একজন অসহায় দরিদ্র, এমনকি সরকারি জমিও ব্যক্তি নামে রেজিস্ট্রেশন হয়ে যায়, বিক্রি হয়ে যায়, এরকম রিপোর্টও আছে। তো এইসব ইয়েগুলো আরো বেশি ত্বরান্বিত করবে কিনা সেই আশঙ্কাটাও আমার। দেশের 17টি উপজেলায় বর্তমানে এই পদ্ধতিতে কাজ চলছে। 1 বছরের মধ্যে সারা দেশে এই পদ্ধতি কার্যকর করা যাবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ইয়াবা বিক্রির কোটি টাকা জামেলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলেও রোহিঙ্গা দম্পতির শেষ রক্ষা হয়নি। নগদ ১,১৭,০০,০০০ টাকা এবং ৫,০০০ ইয়াবাসহ আটক করা হয়েছে তাদের। বিপুল এই টাকা অস্ত্র কেনার জন্য রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের। সাখাওয়াত রিপোর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। থরে থরে সাজিয়ে রাখা ৫০০ এবং ১,০০০ টাকার নোটের এই বান্ডিলগুলো বাসার জানলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন রোহিঙ্গা নারী মর্জিনা। কারণ তার স্বামী শওকত ইসলাম আগে র্যাবের হাতে ধরা পড়েছে। যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাসায় অভিযান চালাতে পারে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। যখন তার বাসায় নক করে র্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত ইসলামের স্ত্রী মর্জিনা, বয়স ২৮, সে জানলা দিয়ে তার বাসায় রক্ষিত টাকাগুলি বাইরে ফেলতে থাকে। বাসার সুটকেস এবং বিভিন্ন জায়গায় সার্চ করে সর্বমোট মাদক বিক্রির ১,১৭,১৫০০ টাকা, ২টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 4টি বিভিন্ন নামের জন্ম সনদ এবং 1টি জাতীয়তা সনদ এবং 6টি সিম কার্ড জব্দ করতে সমর্থ হয়। সোমবার ভোর রাতেই চাঁদগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করে র্যাব। আসামি বুঝি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্মকর্তারা। রোহিঙ্গা দম্পতির নগদ টাকার উৎসের সন্ধান চায় পুলিশ। এত বিশাল পরিমাণে টাকার অংশটি কিভাবে আসলো এইটি আমরা অনুসন্ধান করে দেখছি। আমরা তাদেরকে রিমান্ডের জন্য আবেদন জানাবো। মঞ্জুর হলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা সবিস্তার তদন্ত করব। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা দম্পতি ইয়াবার পাশাপাশি অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 মাস আগের উত্তাল তিস্তা এখন যেন পানি শূন্য মরুভূমি।
অন্যান্যবার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিছু পানি থাকতো নদীতে, এবার নভেম্বরেই সেই মরু পরিস্থিতি। এতে শীতকালীন ফসল আর আসন্ন বড় মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শীতকালীন ফসল আবাদ করতে নদীতে বসানো হচ্ছে শ্যালো মেশিন। কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম আর আলু চাষে বাড়তি শ্রম ও অর্থ ব্যয়ে ঘাড়ে চেপেছে তিস্তাপাড়ের কৃষকদের। শ্যালো মেশিনের সেচ দেওয়ার সঙ্গতি নেই যাদের, দূর দূরান্ত থেকে ভারে বয়ে এনে পানি দিতে হচ্ছে ফসলের গোড়ায়। 4-5 দফার বন্যা এবার পলি ফেলে গেছে তিস্তা নদীর দুই পারে। মাইলের পর মাইল জমির ওপর জমে থাকা বালুতেই ফসল ফলাতে হবে এবার। তাই সারের বাড়তি চাহিদা, এমনকি মাটি নিয়েও ভাবতে হচ্ছে তাদের। এখন পানি নেই, এখন আবাদ করা যাচ্ছে না। এখন ভারে ভারে পানি আনি ওই আবাদ করা আসল। আষাঢ়, শান, ভাদ্র মাস, আশ্বিন মাসে আমার পানিতে মানে এমন অবস্থা, আমরা ঘর থেকে বেড়াইতে পারি না। রাস্তাঘাট বিলীন সব হয়ে গেছে। যে মাটি পচে সবগুলো বালু হয়েছে, কোনো বালুর মধ্যে কি আবাদটা হবে? যতক্ষণ পর্যন্ত এই বালু চরে পাইপ বোর্ডিং করে নাই বা মেশিন বসানো নাই, ততক্ষণ পর্যন্ত আবাদ হবে না। আমন উঠলেই সেচ নির্ভর বড় মৌসুমের ধানের আবাদ শুরু হবে এই অঞ্চলে। কিন্তু আগে ভাগে নদী শুকিয়ে যাওয়ায় কিছুটা সংশয় প্রকাশ করছেন নদী ও কৃষক আন্দোলনের নেতা। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতাকে ঠিক রাখতে হয়, তাহলে একদিকে আমাদের তিস্তা চুক্তি যেমন খুবই জরুরি, পাশাপাশি এই কৃষকদের পাশে সরকারকে প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি কর্তব্য বলে আমি মনে করছি। তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। ডিসেম্বর নাগাদ তিস্তা ব্যারেজের গেট বন্ধ করে সেচ ক্যানেলে পানি নেয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। রোটেশন পদ্ধতিতে যে পানিটা দেয় তাতে আমরা 54,000 হেক্টর জমিতে গত বছর দিচ্ছি, এবার টার্গেট 60,000 হেক্টর। আশা করতেছি আমরা অ্যাচিভ করতে পারবো। করোনাকালের মহাসংকটে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করছে এই অঞ্চলের কৃষি। খরা মৌসুমে সেচ ব্যবস্থাপনার এই সংকট ভাবনায় ফেলেছে কৃষকদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।